গত 7 মে পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত, পাল্টাপাল্টি হামলা চালিয়েছে পাকিস্তানও। এর ফলে দুটি যে ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ, এই দুটিতে বড় প্রভাব পড়তে চলেছে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগে খেলা বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে যেতে আবেদন করেছেন। এগুলো নিয়ে অনেক কাহিনী হচ্ছে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মইনুল ইসলাম। মইনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। বর্তমান যেই পরিস্থিতি, আমরা আসলে ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু বারবার ভারত এবং পাকিস্তানের মধ্যকার যেই দ্বন্দ্বটা চলছে এটা নিয়ে কথা বলতে হয়। বিদেশি ক্রিকেটাররা তারা আসলে দেশে ফিরে যেতে চাইছে। এর মধ্যে কিন্তু পাকিস্তান সুপার লিগের ভাগ্যটা আসলে কি হচ্ছে আপনার মনে হয়? শুধু পাকিস্তান সুপার লিগ না, আমার কাছে মনে হয় যে আইপিএলেরও একটা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আমি একটু আইপিএল নিয়ে আগে বলি। আপনার এটা মনে হতে পারে যে ভারতের মতো দেশে আইপিএল হবে, এমন হতে পারে যে কমেন্ট বক্সে এসে অনেকে গালিও দিবে, কিন্তু এটা সত্য যে একটা টুর্নামেন্ট যখন চলে বা পাশাপাশি দুইটা দেশের যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন শুধু এক দেশের না, দুইটা দেশের প্রভাব স্বাভাবিকভাবেই পড়ে। একটা দেশে হয়তো বেশি পড়ে আর একটা দেশে হয়তো কম পড়ে। দেখুন, আপনি যদি আইপিএলে কিন্তু প্রভাবটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে, এমন না শুধু পিএসএলেই পড়েছে। আইপিএলে যদি আপনি দেখেন, ধর্মশালায় খুব সম্ভবত পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ম্যাচ ছিল 11 তারিখে হওয়ার কথা ছিল। সেই ম্যাচটা কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ধর্মশালার যে এরিয়াটা, ওইখানকার বিমানবন্দরটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সো স্বাভাবিকভাবে আপনি ক্রিকেটাররা সেখানে ট্রাভেল করতে পারবেন না। এবারে আইপিএলে কিন্তু পাঞ্জাব কিংসের সেকেন্ড হোম, সেখানে কিন্তু 3টা ম্যাচ খেলার কথা ছিল। এর মধ্যে একটা ম্যাচ হয়ে গেছে, আজকে একটা ম্যাচ খেলবে তারা, 2টা ম্যাচ বাকি ছিল। সো এখানে শোনা যাচ্ছে যে আরো বেশ কয়েকটা ম্যাচের ভেন্যুতে আসলে চেঞ্জ আসতে পারে। দেখুন, যে ভেন্যুগুলো একটু বর্ডার কেন্দ্রিক, কারণ আপনি কখনোই চাইবেন না যে যেহেতু একটা দেশের সাথে আপনার যুদ্ধ বিরাজমান, যুদ্ধ চলবে বা হবে কিনা, কি পরিস্থিতি এখনো কিন্তু কেউ শিওর না, ক্লিয়ার কোনো পিকচার নেই কিন্তু আসলে পরিস্থিতিটা কি হতে যাচ্ছে। কারণ আপনি দেখেন যে ওই পেহেলগামের এই ঘটনার 12-13 দিন পরে এসে ইন্ডিয়া অ্যাটাক করেছে। পাকিস্তান কিন্তু ওইটার উপরে একটু থমকে আছে। এমন হতে পারে যে পাকিস্তান 7 দিন পরে অ্যাটাক করছে। এই পরিস্থিতি কিন্তু হতে পারে, কারণ কে কোন টেকনিকে চলছে, কোন পলিসিতে চলছে, সেটা আসলে বলা কঠিন। এই কারণে বর্ডার কেন্দ্রিক বা বর্ডারের আশেপাশে যে এরিয়াগুলো আছে বা যে ভেন্যুগুলো আছে, সেই ভেন্যুগুলোতে নিশ্চিতভাবে বিসিসিআই চাইবে না ম্যাচ আয়োজন করতে। কারণ আপনি কখনোই চাইবেন না শুধু বিদেশি ক্রিকেটার হোক না নিজের দেশের ক্রিকেটার হোক, কাউকে আপনি ওরকম একটা প্রেশার ক্রিয়েট বা ওরকম সিনিয়র আপনি ফেলতে চাইবেন না যে একটা যদি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার যদি মনে থাকে 2008 বা 2009 শ্রীলঙ্কার বাসে যেটা অ্যাটাক হয়েছিল, সো একটা ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হতেই পারে। সো আপনি কখনোই এরকম একটা প্রাণ নাশের পরিস্থিতি থাকলে আপনি দিবেন না। এখন আপনি আসেন পিএসএল যে জিনিসটা, পিএসএলে আগে থেকে একটা ব্যাপার ছিল যে পিএসএল তো অনেক বছর ধরেই পাকিস্তানে হচ্ছিল, কিন্তু পাকিস্তানে খেলার ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক সময় নিরাপত্তাজনিত ব্যাপার ছিল। আপনি যদি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখেন, সেখানে কিন্তু ভারত যায়নি এই নিরাপত্তা ইস্যুতে দেখে। আপনি যখন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তখন আপনি স্বাভাবিকভাবে একটা পরিস্থিতিতে আপনি এরকম এখানে শঙ্কিত বোধ করবেন, খুবই স্বাভাবিক। এবং আমাদের কাছে যে খবরটা সেটা হচ্ছে যে আমাদের পিএসএলে যিনি প্রতিনিধি হিসেবে গেছেন তাসফিক পলক, তিনি কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছেন যে তারা আসলে শঙ্কিত বোধ করছেন যে পাকিস্তানে এখন থাকাটা উচিত হবে কি হবে না। এমনকি তাদের বোর্ড যারা আছেন তাদেরকে তারা অনুরোধ করেছেন যে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, আর যদি দেশে ফিরিয়ে না নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে অন্তত যেন পিএসএলটা কোনো জায়গায় শিফট করা হয়। সো এরকম পরিস্থিতিতে পিএসএলের ভাগ্যটা আসলে আমার কাছে এখনও ক্লিয়ার না। তবে আমার কাছে যে জিনিসটা এখন মনে হচ্ছে যে এই বছর খুব সম্ভবত পিএসএলের বাকি অংশটা নাও হতে পারে। তবে পাকিস্তান সুপার লিগের এবার আসরটা বিদেশি ক্রিকেটাররা যারা আছেন, 42 জন বিদেশি ক্রিকেটার পিএসএলে খেলছেন, তারা কিন্তু চাইছেন যে পিএসএলের বাকি অংশটা দুবাইতে শিফট করা হোক। পাকিস্তান সুপার লিগটা পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু চাইছে যে এখন পর্যন্ত করাচিতে বাকি ম্যাচগুলো শিফট করে তারা পাকিস্তানি যেন চালিয়ে যেতে পারে। সো অন্যান্য যেই বোর্ডগুলো আছে, যেই দেশের ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে খেলছেন, তারা খুবই কনসার্ন। বাংলাদেশে 2 জন ক্রিকেটার খেলছেন, আপনি কিন্তু জানেন, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তাদের ব্যাপারেও কিন্তু কনসার্ন দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকালকে তারা একটা বিবৃতিও প্রকাশ করেছে। নাহিদ রানা এবং রিশাদ হোসেন তারাও কিন্তু একটা চিন্তায় পড়ে গেছেন, তারা কি পাকিস্তানে থাকতে পারবেন কিনা, যেহেতু দুই দেশের বিমান চলাচলে একটা বাধাগ্রস্ত হচ্ছে। আইপিএলের যে বিদেশি ক্রিকেটাররা খেলছেন তারাও কিন্তু সমস্যায় পড়বেন, যেহেতু দলগুলো এক শহর থেকে অন্য শহরে ট্রাভেল করছে। পাকিস্তান সুপার লিগে যে বিদেশিরা খেলছেন তারা কিন্তু সরাসরি বিদেশে কিন্তু ট্রাভেল করতে পারছেন না। তাদের জন্য স্পেশাল বিমানের যদি ব্যবস্থা করা হয়, তাহলে তারা কেবল পাকিস্তান থেকে কিন্তু অন্য দেশে কিন্তু চলে যেতে পারবেন। সো এটা কি বড় ধরনের সমস্যা কিনা? অবশ্যই, কারণ আকাশপথটা এখন সবচেয়ে বড় সমস্যা। আপনি যখন দেখবেন কোনো দেশের সঙ্গে যুদ্ধ
হয় তখন যুদ্ধটা বেশিরভাগ ক্ষেত্রে আকাশপথে হয়। আকাশপথে আবার এই দুইটা দেশের কিন্তু সীমানা কিন্তু এড়িয়ে চলছে বাকি দেশগুলো, যে উপমহাদেশের যে বাকি দেশগুলো, বাংলাদেশেরও কালকে 3টা ফ্লাইট আমি যতটুকু দেখলাম, 3-4টা ফ্লাইট তারা কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার কিন্তু পেরিয়ে তারা অন্য কোনো দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম অবস্থা। এখন যে জিনিসটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আকাশপথে যখন এই যুদ্ধটা কিন্তু শুধু আকাশপথ না, যেমন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়তো স্থল পথে হচ্ছে হয়তো, কিন্তু আপনি দেখবেন যে কেউ মিসাইল ছাড়ছে বা কোনো কিছু ড্রোন অ্যাটাক করছে, এই অ্যাটাক করছে, কিন্তু এটা তো ওই আকাশেই আসলে আকাশ দিয়েই করছে। সো যার ফলে আপনি একটা বিমান ধরনের ওইখানে গেল দুই দেশের বর্ডারের মাঝামাঝি একটা অবস্থায়। এখন পাকিস্তান মনে করলে এটা তো ভারতের ড্রোন বা কোনো একটা বিমান হতে পারে, আর ভারত মনে করলো পাকিস্তানি, এখন দুজনই ধরেন অ্যাটাক করে বসলো। এখন ধরেন এখানে ধরেন এই বিদেশি 50 জন ক্রিকেটার আছেন, তাহলে আসলে পরিস্থিতিটা কী হবে? আর পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই তাদের যে এয়ার স্পেসটা আছে সেটা কিন্তু 48 ঘন্টার জন্য ব্লক করে দিয়েছে, যে আপনি এই 48 ঘন্টা আপনি এয়ার স্পেসটা ব্যবহার করতে পারবেন না। যখন আপনি ব্যবহার করতে পারবেন না তখন কিন্তু আপনি ফ্লাইটগুলো বাতিল হবে। এবং যতটুকু আমাদের কাছে খবর, যে পাকিস্তানের বেশিরভাগ ফ্লাইটগুলো, বেশিরভাগ বিমানবন্দরগুলোই এখন অফ আছে, যেটা শুধুমাত্র ইসলামাবাদে একটু তুলনামূলক বেটার পরিস্থিতি। আমাদের প্রতিনিধি যে আমাদের জানালেন, কিন্তু ক্রিকেটারদের ভিতরে যে সংখ্যাটা, যে আমি ইসলামাবাদে আছি, করাচিতে আছি নাকি রাওয়ালপিন্ডিতে আছি, সেটা আসলে বড় ব্যাপার না। কারণ একটা দেশের সঙ্গে যখন যুদ্ধ লাগে তখন আসলে কোনো অঞ্চলই সুস্থ থাকে না, কোনো অঞ্চলই নিরাপদ না। এবং ইতিমধ্যে দেখা গেছে যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, যেটা খবরে দেখছিলাম, যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের খুবই পাশে একটা ড্রোন হামলা হয়েছে। যদিও এটা কি ড্রোন হামলা কিনা বা অন্য কিভাবে কি হয়েছে এটা ব্যাপারে জানা যায়নি, যেহেতু নিরাপত্তা বাহিনী পাকিস্তানের যারা আছে তারা কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ঘিরে রেখেছে। সো এই ব্যাপারে এখন বিস্তারিত জানা ক্লিয়ার পিকচারটা নেই। সো তার মানে হচ্ছে স্টেডিয়ামের পাশে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো আপনি যে স্টেডিয়ামে খেলবেন এমন হতে পারে তো ওই স্টেডিয়াম কেন্দ্রিক একটা অ্যাটাক হতে পারে, যে তখন ক্রিকেটার আরও বেশি একটা নড়েচড়ে। সো এই মুহূর্তে দুবাইয়ে নিয়ে যাওয়া পসিবিলিটি কঠিন, কারণ হচ্ছে আপনি ধরেন একটা সময়টা খুবই কম, কারণ হচ্ছে কি একটা টুর্নামেন্ট যখন আপনি আয়োজন করবেন তখন আপনার 2-3টে ভেন্যু লাগবে, তারপর হচ্ছে অনেকগুলো প্রস্তুতির ব্যাপার। অন্তত একটা ভেন্যু যদি হয়, শুধু দুবাইতেই যদি হয়, শারজা আরব আহমেদের কথা বাদই দিলাম, তাদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। তারা একটা টুর্নামেন্ট আয়োজন করবে, তাদের কিন্তু ঘরোয়া ক্রিকেট চলে দুবাই স্টেডিয়ামে, তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে। অনেক কিছু, একটা টুর্নামেন্ট তো আসলে এইভাবে হয় না, 4-5 দিন প্রস্তুতিতে আসলে একটা টুর্নামেন্ট হয় না। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চিন্তা করেন যে 6টা দল খেলে, 6টা দলে 25 জন করে ক্রিকেটার আছেন, মানে 6-25-এ আপনার 100 কত 4-5-এ 100-150 জন ক্রিকেটার, এর সাথে আপনার 10 জন করে ধরেন কোচিং স্টাফ আছে, তাহলে হচ্ছে আরও 60 জন মানুষ ধরেন, এর সাথে 200-250 ক্রিকেটার আরও আছে ধরেন আপনার ট্রেন, এই যে মেসেজ করে, এই করে সেই করে, রাধুনী, আম্পায়ার, ম্যাচ রেফারি, পিসিবির যে কর্মকর্তারা আছেন তারাও যাবেন, ওই টিমের যারা ফ্র্যাঞ্চাইজি যারা ওনার আছেন, এমনি এসে 300 থেকে 350 মানুষকে আপনার করতে হবে, কেবল একসাথে নিয়ে যেতে হবে ওইখানে, আবার ওই 350 ওনাদের থাকার ব্যবস্থা করতে হবে, খাবার দাবার অনেক কিছুর ব্যাপার থাকবে, সবকিছু অ্যারেঞ্জমেন্টের বিশাল একটা 350 মানুষের জন্য অ্যাভেলেবেল হোটেল পাবেন কিনা, কারণ আপনি তো যে কোনো হোটেলে গিয়ে তাদের তুলতে পারবেন না, আর অনেক কিছু ব্যাপার থাকে, আপনার ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, এই ব্যাপার থাকে। সো এটা এত তাড়াতাড়ি এত কুইকলি আপনি শিফট করে দিবেন, আর এত কুইকলি পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে তাদের যেই মানে অর্থের চাহিদাটা এটাও মেটাতে পারবে কিনা, এটাও একটা বড় একটা বিষয়। কারণ এইরকম পরিস্থিতিতে আপনার যখন যুদ্ধ পরিস্থিতি হয়, দেখবেন যে যুদ্ধ পরিস্থিতি ইকোনমিক্যালি অনেক ডাউন, ক্রাইসিস। সো এই যে এখন যদি যুদ্ধ পরিস্থিতি হয় তখন আপনার সরকার কখনোই চাইবে না বা পিসিবি কখনোই চাইবে না যে আমি এই দুবাইয়ে শিফট করে এত টাকা খরচ করতে, কারণ আপনার কিন্তু মাথায় রাখতে হবে আপনি মুলতানে একটা করাচিতে কিংবা লাহোরে যদি আপনার ম্যাচ আয়োজন করে আপনার কোনো ভেনু ফি দিতে না, কিন্তু আপনি যদি সেটা ওই ইয়েতে যান কি বলেন দুবাইতে করেন, তাহলে কি হবে, আইপিএল যখন করেছিল, যেটা আমাদের মনে আছে 2021 সালে খুব সুন্দর, প্রতি ম্যাচের জন্য 1 কোটি টাকা দিতে হতো। সো আপনি এই যে এই কটা ম্যাচের জন্য কি আপনি বাড়তি টাকাটা খরচ করবেন কিনা, সো এটা অনেক বড় ব্যাপার আছে। তা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে করাচিতে অবশ্যই ক্রিকেটাররা খেলবেন না, ক্রিকেটাররা এখন যে চিন্তা ভাবনা করছেন, পিসিবির প্রেসিডেন্ট তাদের সঙ্গে দেখা করেছেন, আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে বিদেশে যারা আছেন তারা আশ্বস্ত হতে পেরেছেন বা হতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। তবে পাকিস্তান এবং ভারতের মধ্যে যেই দ্বন্দ্বটা চলছে, এর মধ্যে কি বাংলাদেশ দল সামনে, যেহেতু বাংলাদেশে একটা সিরিজ আছে পাকিস্তানের বিপক্ষে, এই সিরিজটা নিয়ে সংখ্যা তৈরি হলো? অবশ্যই, কারণ এই পরিস্থিতিটা আসলে কতদিন টানবে আমাদের, কিন্তু দেখুন খুব সুন্দর 17 তারিখেই তো আমাদের একটা ম্যাচ আছে মানে সংযুক্ত আরব আমিরাত, তার মানে হচ্ছে এই মাসে আমরা সেখানে যাবো, সেখান থেকে 21 তারিখে আমাদের পাকিস্তানে যাওয়ার কথা আছে। এখন ধরুন আপনি এই যে 10 দিনে কি এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে? আমার কাছে মনে হয় না, এই সিনারিওটা আরও এর চেয়ে
বড় হতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে যে যুদ্ধটা পুরোপুরি লেগে গেছে। এখনও কিন্তু যুদ্ধ পুরোপুরি লাগেনি, একটা মানে ভারত অ্যাটাক করেছে, পাকিস্তান এখনও সেভাবে রেসপন্স করেনি, তারা হয়তো একটু সময় নিচ্ছে কীভাবে কী করবে এসব ব্যাপার আছে। আবার এমনও হতে পারে যে এই ঘটনার পরে তারা মিলেমিশে গেছে, কোনো একটাভাবেই সমঝোতা তৈরি। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় না কালকে বিবিসি রিপোর্টটা দেখার পর যে একটা জিনিস যে পারমাণবিক একটা যুদ্ধ হতে পারে 2025 সালে, আমার কাছে মনে হয় যে এইটা একটা ইঙ্গিতটা আগেই ছিল, একটা প্ল্যান্ড যুদ্ধকে মানে আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে 10 দিনে সিনারিটা চেঞ্জ হয়ে যাবে আর বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে। সেই জন্য আমার মনে হয় যে খুব সম্ভবত পাকিস্তান সফরটা বাংলাদেশের হচ্ছে না বলে ধরে নেওয়া যাচ্ছে। তবে এই সফরটা কি দুবাই থেকে শিফট করা যায় কিনা, তারা যেহেতু এর মধ্যে একটা আলোচনা চলছে যে পিএসএলটা শিফট করা যায় কিনা দুবাই, এখন যদি তারা পিএসএলটা আয়োজন করতে না পারে অন্তত বাংলাদেশ সিরিজটা যদি দুবাইতে আয়োজন করে পাকিস্তান কিন্তু ক্রিকেটের মধ্যে থাকবে, এটা মনে হয়। এটা অবশ্য করা যেতে পারে, সেটা যেহেতু সময় আছে, কারণ আপনি 21 তারিখে যেহেতু বাংলাদেশ যাবে, তার মানে আজকে মাত্র 8 তারিখ, তার মানে আপনি 13 দিন সময় পাচ্ছেন। এখন এটা হয়তো আপনার আগামী 2-3 দিনের ভিতরে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। বিসিবির আমি দেখলাম আমাদের অফিস থেকে কয়েকজন যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, অন্যান্য ইয়েরাও চেষ্টা করেছিলেন, বিসিবির কর্মকর্তার সাথে কথা বলেছেন। আজকে নাজমুল আহমেদ ফাহিম খুব সম্ভবত সমকালের সঙ্গে কথা বলেছেন, তিনিও বলেছেন যে আমরা এখন আসলে স্থগিত করে ফেলেছি সিরিজটা, এরকম না, স্থগিত হওয়ার একটা চান্স তো অবশ্যই আছে। যদি এই 2-3 দিনের ভিতরে আলোচনাটা মানে পজিটিভ কোনো আলোচনা হয় যে দুবাইয়ে শিফট করার, সেটা হতে পারে, কিন্তু চান্সটা কম। নাজমুল আহমেদ ফাহিমের কথা শুনে মনে হলো যে এটা আবার স্থগিত হতে পারে, কারণ এই মুহূর্তে আপনার দেশ যখন যুদ্ধ করবে তখন আপনি আসলে ওই ক্রিকেট খেলায় মনোযোগ দিতে পারবেন কিনা, বা অন্যান্য যে ফ্যাসিলিটিস বা অন্যান্য ব্যাপারগুলো আপনি আসলে ডিল করতে পারবেন কিনা, সেটা কিন্তু অনেক বড় বড়। আপনার যদি মনে থাকে যে যখন গত বছর আগস্টে যখন বাংলাদেশ একটা রাজনৈতিক একটা পরিবর্তন হয়, তখন কিন্তু বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপটা চলে গিয়েছিল, এবং সিরিজ আয়োজন করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। আপনার প্র্যাকটিস করতে হচ্ছে, সেনাবাহিনী অন্যান্য বাহিনীর প্রোটোকলের মাধ্যমে আপনার প্র্যাকটিস করতে হচ্ছে। সো আপনার দেশ যখন যুদ্ধ করবে তখন পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ। সো এরকম পরিস্থিতি আসলে ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা, ওই দেশ ওই সাপোর্ট, তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু একটা ব্যাপার চলবে যে আমি কিন্তু এখানে কিন্তু নিরাপদ না, সো তাদের স্বাভাবিক খেলাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি কালকে দেখেন লাহোর কালান্দাসের পেজ থেকে খুব সুন্দর শাহিন আফ্রিদি একটা ভিডিও আপলোড করেছিল এই পরিস্থিতি নিয়ে, তো সেটা কিন্তু আপনার ধরে নেওয়া যাচ্ছে যে তারা সবাই কালকে আইপিএসএল যখন ম্যাচ ছিল তখন কিন্তু ওই যারা মারা গেছেন তাদের জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করেছে। আইপিএলের যে ম্যাচটা ছিল সেখানেও এই একই চিত্র দেখা গেছে। তার মানে হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে ওই প্লেয়ারদেরও ব্যাক অফ দ্য মাইন্ডে কারণ একটা ব্যাপার সবসময় চলছে। সো এরকম পরিস্থিতি আসলে একটা ইন্টারন্যাশনাল আপনি একটা সিরিজ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বড় শঙ্কার জায়গা থাকতে পারে। সেই সঙ্গে আপনার এই ভেন্যু বা অন্যান্য ব্যাপার ইস্যুগুলো তো মানে থাকবেই খুব স্বাভাবিকভাবেই। অগাস্টে কিন্তু বাংলাদেশে সফরের করার কথা রয়েছে ভারতের, বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটা খেলবে ভারত। এরই মধ্যে ভারতের যেই একটা প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস তারা কিন্তু জানিয়েছিল যে বাংলাদেশে তারা কিন্তু সফর নাও করতে পারে, যেহেতু মানে একটা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের সরকার পতনের পর। এই যুদ্ধটা যদি কোনোভাবে যদি আরও লম্বা সময় যায়, সেই সিরিজটাতে প্রভাব পড়ার কতটুকু সম্ভাবনা আছে? ওই যে আমি ওই ম্যাচে আমি ওই দিনে আমি মনে হয় বলেছিলাম যে ডিপেন্ড করবে যে আগামী 3 মাসে বাংলাদেশের পক্ষ থেকে কী রিয়াকশন দেখানো হচ্ছে, সেটা অনেক বড় ইস্যুস। কারণ দেখেন ভারত কিন্তু এখন কী প্রস্তুতি নিচ্ছে, ভারত এখন প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড সফর করা। ভারত কিন্তু ইংল্যান্ড সফর শেষ করে এসে বাংলাদেশে আসবে। সো আপনি ভারত বাইরে যাবে, ভারতের কিন্তু বাইরে যাওয়া খুব বেশি সমস্যা হবে না, তারা কোনো না কোনোভাবে একটা ওয়ে বের করে বাইরে চলে যাবে, তারা ক্রিকেটাররা পাঠাবে। সো এরকম পরিস্থিতিতে ওই যে এটাই মেন যে এটা বাংলাদেশের সিরিজটা হবে কিনা, বিসিবি কিন্তু এখন পর্যন্ত আশাবাদী যে সিরিজটা হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে আগামী 3 মাসের অনেক কিছুর উপর এই সিরিজটা নির্ভর করছে। এখনও আমার কাছে সিরিজটা একেবারে কনফার্ম না যে সিরিজটা হবেই। আমার কাছে মনে হয় যে এখনও না হওয়ার সম্ভব 60%, হওয়ার সম্ভাবনা 40%, এবং এই 40 থেকে 60 এটা চেঞ্জ একমাত্র হতে পারে যে বাংলাদেশ এই যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হবে তখন কি রিয়াকশন দিচ্ছে। কয়েকদিন আগে কিন্তু ওই পরশুদিন সম্ভবত বাংলা সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেখানো হচ্ছে যে তোমরা সমঝোতা শান্তি বজায় রাখো, সমঝোতা এই অঞ্চলের ভালোর জন্য। সো আপনি যখনই কারো পক্ষে, এটা কিন্তু আপনি নিউট্রাল একটা জায়গা থেকে, কারণ আপনি যদি নিউট্রাল একটা দেশ, আপনার যদি এখানে যুদ্ধে কোনো ব্যাপার নাই, মানে আপনার এই পক্ষ নয় ওই পক্ষ নয়, যখন আপনি এই পক্ষ ওই পক্ষ নিয়ে কথা বলবেন, বাংলাদেশে তো এরকম অনেক সময় হয় যে একটা পরিস্থিতি তৈরি হলে, আর এই যুদ্ধটা যদি একটু ধর্মকেন্দ্রিক আমার কাছে যেটা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুর রিয়াকশন দেখানোর চান্স বাংলাদেশের। তো ভারতের সঙ্গে এর বাইরে কিন্তু খুব বেশি কিন্তু বিরোধ নেই, যেহেতু বাংলাদেশ সরকারের বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়েছে ভারত, এর বাইরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশে আর তেমন কোনো বিরোধ কিন্তু নেই। সীমান্ত
লাগোয়া দেশ হলেও কিন্তু আমার কাছে সেই যেটা মনে হয় যে সম্পর্কটা বাংলাদেশ বা ডক্টর ইউনূস কোনোভাবেই চাইবে না এই রকম যুদ্ধ পরিস্থিতিতে কোনোভাবেই এই দুটো দেশের সঙ্গে জড়িয়ে যেতে। কারণ হচ্ছে আপনি যখন জড়িয়ে যাবেন আপনার আসলে ওই ক্যাপাসিটি আছে কিনা যুদ্ধ করার জন্য, অন্যান্য ব্যাপারগুলো সামাল দেওয়ার জন্য, সেটা আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে। আর অর্থনীতির ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে। আমাদের অর্থনীতি এতটা আসলে স্ট্রং না ভারতের মতো, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় না। আমরা ভারতের চেয়ে অনেক পিছিয়ে। সো আপনি কখনোই চাইবেন না যে এরকম একটা পরিস্থিতিতে কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ চলাতে বা অন্য কোনো একটা পরিস্থিতির সাথে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার বা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা খুব সাবধানে পা ফেলবে। এখন এইটা আসলে ভয় যেটা আমার যে জনগণ নিয়ে, মানে যখন একটা ধর্মকেন্দ্রিক ব্যাপার হবে তখন আসলে অনেক কিছুর উপর নির্ভর করে অনেকেই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করে। তাদেরকে সরকারি ব্যাপারটা হবে তাদের থামানো, এই ফাঁদটাতে যেন পা না দেয়, মানে এই ফাঁদে যেন পা না দেয়, এবং সরকারের উচিত হবে তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করা। কারণ আপনি এটা কন্ট্রোল করতে না পারলে আপনার দেশের বড় ব্যাপার হয়ে যাবে। সো এইটা আসলে মাথায় রাখতে হবে। ধন্যবাদ মুমিনুল আহমদকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ক্রিকফেজের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।